আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাইকে শুভ সকাল। আমার সকালটা ঘুম থেকে উঠে শুরু হয় আমার বারান্দার ফুল গাছ দিয়ে। আর এখানে কিছু সবজি গাছও আছে। কিন্তু এই ফুল গাছটা আমি বরের কাছ থেকে টাকা নিয়ে গতকালকে কিনে নিয়ে এসেছি। কারণ গোলাপ ফুল ছাড়া মানে ফুলের বাগান বা যেকোনো কিছুই অপূর্ণ। যেহেতু জায়গা আছে, কারণ এর আগে আমি কখনো এখানে গোলাপ গাছ লাগাইনি। এবার ফার্স্ট টাইম লাগালাম। যদিও গোলাপ ফুল আমার অনেক পছন্দ। বাড়িতে সবসময় যখন থাকতাম তখন ১টা ২টা গোলাপের গাছ থাকতই। তো যাই হোক, বেলকনি চেক করে এসে, কারণ সকালবেলা উঠে যদি আমি গাছগুলো চেক না করি তাহলে আমার মনের ভিতর কেমন যেন খুঁতখুঁতে করে। তো বেলকনি চেক করে এসে বারান্দার সবগুলো টবে পানি দিয়ে তারপরে রুমে আসলাম বেডরুম গুছানোর জন্য। ঘুম থেকে উঠে সকালবেলা তড়িঘড়ি করে অনেক রান্নাবান্না করতে হয়, কারণ সকালে ঘর থেকে বের হয়ে চলে যায়, খাবার রেডি করে দিতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে বেলকনি চেক করে রান্নাঘরে গেছিলাম। তো আসলাম, এসে রান্না-টান্না শেষ করে বর বের হয়ে চলে গেছে। তো আমি আসছি বেডরুম গুছানোর জন্য। তো বেডরুমটা সুন্দর করে গুছায় নিলাম। আর রুম গুছানো থাকলে মনে আরো বেশি শান্তি লাগে। তো একদম সুন্দর করে পরিপাটি করে একদম গুছিয়ে রাখা মানেই আমি যেখানেই থাকি আমার রুম মানেই অনেক পরিপাটি। ছোট থেকেই আমার বাড়িতেও আমার রুম অনেক সুন্দর করে সাজানো গুছানো একদম পরিপাটি করা। এখানেও আমার রুম সবসময় পরিপাটি থাকে। আমার বিছানার চাদর কখনো এদিক ওদিক হয় না। সবসময় আমি যতক্ষণ পারি ততক্ষণ চেষ্টা করি আমার রুমটা সুন্দর করে গুছায় রাখার জন্য। তো এদিকে রুম গুছানো শেষ, মানে আমার বেডরুম গুছানো আর কি শেষ। বাকি রুমগুলোও গুছিয়ে নিয়েছি। রান্নার সাথে সাথে বাকি রুমগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে বেশ কিছু কাপড়, বর গোসল করছে, সকালে গোসল করে বের হয়ে চলে গেছে খাবার-টাবার খেয়ে রেডি হয়ে। আর এই বের হওয়ার আগে যুদ্ধ করে আমার ওয়ারড্রোবের উপরে। চিরুনি নিবে, ক্রিম নিবে, এটা নিবে, ওটা নিবে দিয়ে এলোমেলো করবে। আর এখানে যে এক বালতি কাপড় ধুয়ে পানি ঝরাতে রেখে দিছিলাম। পানি ঝরানো হয়ে গেছে। এখন এটা নিয়ে গিয়ে ছাদে দিয়ে আসবো। আমি প্রতিদিনই কাপড় ধুয়ে সঙ্গে সঙ্গে ছাদে নাড়ি না। কারণ পানি ঝরে গেলে সেই কাপড়টা ছাদে দিলে কাপড় খুব দ্রুত শুকায় যায়। আর বিশেষ করে কাপড়ের কোনো গন্ধ হয় না। তো এখন কাপড়গুলো নিয়ে যাবো। আর রুমের পর্দাগুলো সব ছড়িয়ে দিলে জানালা দিয়ে রোদ আসতেছে। ঘরের মধ্যে যে একটা গন্ধ, জানালা বন্ধ করে রাখলে বা রাত্রিতে ঘুমানোর পর সকালে ওঠার পরে জানালা-টানালা বন্ধ করে রাখলে কিচেনের যে একটা গন্ধ, ওই গন্ধটা আর কি রোদের যখন ইয়েটা আসে তখন এই যে কি সুন্দর রোদ আসছে। পুরা মানে সবগুলো রুমের মধ্যেই রোদ আসবে, ডাইনিং পর্যন্ত রোদ আসে। এভাবে পর্দাগুলো সরিয়ে দেই। বাইরে থেকে বাতাসটাও আসে আর রোদটাও আসে। আসলে পরে একদম খুব সুন্দর মতো রুমগুলোর মধ্যে যে গন্ধ-টন্ধগুলো থাকে সব চলে যায়। তো এখন আমি দরজাটা খুলে এখন ছাদে যাবো। ছাদে গিয়ে প্রতিদিনের মতো কাপড়গুলো আজকে মেলে দিব। মেলে দিয়ে এসে চাউল ভিজিয়ে রাখছিলাম। সে চাউলের গুঁড়ি করে নিয়ে এসছি। এখন চাউলের গুঁড়িটা মাখায়, এটা পিঠা বানাবো। সিরিঞ্জ পিঠা বানাবো। সিরিঞ্জ পিঠা আমার খুব বেশি পছন্দ। আর আমার সঙ্গে সঙ্গে আমি যাই খাই না কেন বড় তো একটু আধটু খায়। কারণ ওর এইসব খাবার-দাবার এগুলা তেমন কোনো পছন্দের কোনো কিছু নাই। তো যাই হোক, কাপড়গুলো এখন ছাদে মেলে দেই। দিয়ে তারপরে ছাদেও রোদ চলে আসছে, প্রচুর রোদ চলে আসছে। আমার আগেই কে যেন এসে আমার তারের উপর কাপড় দিয়েছে। এটা সম্ভবত আরেকটা ভাবি, আনায়ার আম্মু। ও এই কাজটা করে। কারণ আমার এই তারটা আমার এখানে একদম প্রচুর রোদ লাগে এখানে। তো এখানে আমি দাদির সঙ্গে করে এই তারটা টাঙাইছিলাম। তো আমার আগেই আনায়ার আম্মু চলে আসে। আনায়ার আম্মু মানে আরেকটা ভাবি। তো ও নতুন, তাও কিছু বুঝে না, নতুন আসছে। তো এরকম আরকি। তো নতুন কিছু বুঝে না আরকি। তো ও কোনো তার-টার ছাদে এখনো টাঙায় নাই কাপড় নাড়ে দেওয়ার জন্য। ওইজন্য আমাদের তারেই কাপড় নাড়ে আরকি। এই হলো অবস্থা। আর আমার বরের কাপড় মাশাআল্লাহ প্রতিদিন কাপড় ধুতে হবে, প্রতিদিন। একদিন যদি কাপড় ধোয়া বন্ধ করে দেই তাহলে ঘরের মধ্যে এতগুলা কাপড় জমবে। চেয়ারের ওপর, বিছানার ওপর, ওয়ারড্রোবের এখানে, মানে সারা জায়গায় দেখবো যে কাপড় ছড়ায় ছিটায় রাখছে। তো প্রতিদিন কাপড় ধুতে হয়। আমার এই চাকরিটা খুব পছন্দের একটা চাকরি। মানে এই চাকরিটা বিনা বেতনে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে করি। মানে
কাপড় ধুতেই হবে। আমার হাতের অবস্থা একদম 12টা থেকে 13টা বেজে গেছে। তারপরেও কাপড় ধোয়া হচ্ছে বন্ধ হয় না। বিশেষ করে হচ্ছে আ গুঁড়া সাবান থেকে আমার হাতে একটু অ্যালার্জির প্রবলেম হয়। তো তাতেও মানে বন্ধ হয় না। কি করব? প্রতিদিন ধুতেই হবে। কারণ যেহেতু বর এত পরিষ্কার টিপটিপে আর বরের বউ আরো বেশি পরিষ্কার। তো বরের কাপড়-চোপড় তো এত সুন্দর পরিষ্কার রাখতেই হবে। তো এগুলো হলো প্রতিদিনের কাজ। আর ছাদে হচ্ছে আগের বানানো কিছু পিঠা ছিল। সেই পিঠাগুলো রৌদ্রে দিয়েছিলাম। যাতে এই পিঠাগুলো শুকিয়ে গেলে এই পিঠাগুলো উঠিয়ে ওই ঝাঁকা তারপরে শরপিসগুলোতে আমি আবার নতুন করে আজকের বানানো পিঠাগুলো নেড়ে দিতে পারি। তাই ছাদের মধ্যে দিয়েছিলাম। তো যেহেতু ওখানে কাপড় নাড়ার কারণে ছায়া পড়ে গেছে তো ওখান থেকে একটু সরায় দিচ্ছিলাম। ভালোই লাগে প্রতিদিনের আসলে সবগুলো তো আসলে শেয়ার করা সম্ভব হয় না। কারণ আমার সঙ্গে তো দ্বিতীয় আর অন্য কোনো পার্সন নেই যে ক্যামেরা ধরে প্রতিদিন আমাকে ভিডিও করে দিবে। তো আমি নিচে নেমে আসছি। নিচে এখন রান্নাঘরে ঢুকছি। এই যে রান্নাঘরের বেহাল অবস্থা। পিঠাগুলো বানিয়ে পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য। আর এখানে তো তেমন মাটির চুলাতে ঐরকমভাবে যাওয়া সবসময় সম্ভব হয় না। আর যেহেতু এখন অনেক রোদ এইজন্য। আর এখানে না আরেকটা জিনিস বলি, মানে অনেক মজার বিষয় হলো আমি যে পিঠা বানাবো এখানে তো পাতার দরকার না। সিরিঞ্জ পিঠা তারপরে পাতা পিঠা যেটাই বানাই না কেন, গ্রাম হলে তো গ্রামের মধ্যে সবসময় সবকিছু পাওয়া যায়। যদি এখানেও সবকিছু পাওয়া যায় তবুও তো একটু সংগ্রহ করতে একটু কষ্ট হয়। তো আমি হচ্ছে নিচে ভাবির বিল্ডিং এর নিচে ভাবির কাছ থেকে গিয়ে কাঁঠালের পাতা নিয়ে এসেছি। আর বাজার করতে গেছিলাম। বাজার করে আসার সময় কলার পাতা নিয়ে এসেছি। নিয়ে এসে যে পিঠাগুলো আসলে চেষ্টা করলে আর ইচ্ছা শক্তি থাকলে যেখানেই থাকি না কেন যদি আমি কাজ পারি আর যদি করার ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় সব জায়গাতেই একদম ফিট স্বয়ংসম্পূর্ণভাবে সবকিছুই সম্ভব। তো আমি পিঠাগুলো সব বানিয়ে নিছি। এখন হচ্ছে ভাপ দিচ্ছি। ভাপানো হয়ে গেলে সবগুলো পিঠা আবার নিয়ে গিয়ে ছাদে নিয়ে দিয়ে আসবো। আর আমার রান্নাঘরে তো বেহাল অবস্থা। অগোছালো হয়ে গেছে সবকিছু। কোনো কাজ করতে গেলে আসলে একা একা এতগুলা পিঠা বানানো, ভাপানো এসবগুলা কাজ আসলে অনেক মানুষের দরকার। কিন্তু একা একা করতে গেলে এখানে আর মানুষ কই পাবো? এইখানে যারা আছে তারা তো এই কাজ পারে না। কারণ আমরা তো উত্তর অঞ্চলের মানুষ, রাজশাহীর মানুষ এসবগুলোতে অভ্যস্ত। কারণ এই অঞ্চলের মানুষ তো আর এসব খায় না যে তারা এগুলা করবে। তো যাই হোক পিঠাগুলো অনেক সুন্দরভাবে ভাপ হচ্ছিল আর অনেক সুন্দরভাবে উঠতেছিল। আমি মাঝে মাঝেই এরকম করে পিঠা বানাই। কারণ এই পিঠাগুলো আমার খেতে খুবই ভালো লাগে। কারণ আমার এরকম একটা অভ্যাস বাড়িতেও পিঠা বানিয়ে বক্স ভরে আম্মা ভাজে রাখতো বিকেল হলে বা দেখা যায় সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটা পিঠা হাতে নিয়ে ঘুরতে পুরা সবগুলো বাড়ি রাউন্ড দিয়ে মসজিদের আশেপাশে দিয়ে আমার পুরা বাড়ির এলাকা দিয়ে রাউন্ড দিয়ে আমি চলে আসতাম। তো এই অভ্যাসটা এখনো রয়ে গেছে। অভ্যাসটা চেঞ্জ হয় না। আমার আব্বারও খুব পছন্দ এই পিঠা। তো আমি এখান থেকেও একবার বানায় নিয়ে আব্বাকে দিয়ে এসেছিলাম পিঠা। তো যেহেতু বানানোর মানুষ ছিল না কেউ, তো যাই হোক পিঠা বানাচ্ছিলাম আব্বার কথা অনেক মনে পড়তেছে। মনে তো সবসময় পড়ে। কোনো সময় তো মনের ভিতর থেকে মুছতে পারি না। সবসময় মনে পড়ে। কখনোই ভুলতে পারি না। আর কখনো হয়তো ভোলা সম্ভবও হবে না। আমি যতদিন পৃথিবীতে থাকি এতদিন ধুকেই মরতে হবে আমাকে এই যন্ত্রণায়। তো এই যে এগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এগুলো কাঁঠাল পাতায় দিছি এজন্য এরকম লম্বা হয়েছে, এরকম সুন্দর হয়েছে। পিঠাগুলো ভাজার পরে অনেক সুন্দর শেপ আসবে আর অনেক সুন্দর দেখা যাবে। তো এইভাবেই যে ঝাঁকার মধ্যে নিয়ে নিয়েছি কারণ এইভাবেই ছাদের মধ্যে নিয়ে যেয়ে দিয়ে দিব। তো এইখানে যে আগের পিঠাগুলো উঠায় পরে এগুলা যখন নেড়ে দিয়েছি এগুলাও প্রায় হয়ে গেছে। কাপড়গুলো শুকায় গেছে আর বাইরে কি সুন্দর করে গেছে করে ফুল ফুটছে বসন্তের আগমনে। পাতাগুলো ঝরে গেছিল। তারপরে এখন আবার মানে নতুন পাতা এসছে, ফুল আসছে। অনেক সুন্দর লাগতেছে। আর ওই ছাদে হচ্ছে ভাবিরা ধান শুকাতে দিছে। ধানের মধ্যে পাখিগুলো আসতেছে। কি সুন্দর করে কিচিরমিচির করে খাচ্ছে। তো যাই হোক সব কাজ ছাদে শেষ করে নিচে আসছি যেহেতু রান্না করতে হবে। রান্নার সময় হয়ে আসছে। কারণ বর তো আসবে। আমাকে সবকিছু গুছায় রাখতে হবে, রান্না করতে হবে। ওইজন্য আমি বাজার থেকে হচ্ছে সজনে ডাঁটা নিয়ে আসছিলাম। সজনে ডাঁটার তো অনেক দাম। তারপরে বাজারে গেলাম যেহেতু দেখি কোনো তেমন ভালো কোনো পছন্দের কোনো শাকসবজি পাই কিনা। কারণ বরের সবজি আনতে বললে বর যেটা বলবো সেটাই নিয়ে চলে আসে। তো যাই হোক আজকে আমি সজনে ডাঁটা নিয়ে এসেছি। সজনে ডাঁটার অনেক দাম, ৳১২০ কেজি। আর হচ্ছে সাথে পটল নিয়ে এসেছি। এখানে বাড়ি থেকে নিয়ে আসা রসুন যেহেতু সজনে ডাঁটা রান্না করতে হলে রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, এগুলো হচ্ছে লাগবে। তো এগুলো সবকিছু হচ্ছে রেডি করে নিচ্ছি আস্তে।
সব কিছু গুছাই নিচ্ছি। আর সজনেটা কাটতে আমার বেশি ভালো লাগে। আমরা উত্তরবঙ্গের গেদি, উত্তরবঙ্গের মেয়ে, সব কাজেই পারদর্শী না হইলে হয় না। কিছু কিছু কাজ সবসময় জানা থাকতে হয়। তো এই সজনে ডাঁটাগুলো একদম টাটকা ছিল। কয়েক দোকান ঘুরে তারপরে আমি যখনই সবজি কিনতে যাই না কেন, সবগুলো দোকানে একবার রাউন্ড দিব, তারপরে সবজি নিয়ে আসবো। তো নিয়ে আসি এখানে রুমের মধ্যে, উপরে ফ্যান দিয়ে বসে গেছি। তারপরেও কেন যেন ঘামতেছি, প্রচুর গরম। এই সজনে ডাঁটাগুলো এভাবে কেটে একদম খোসা ছাড়াইয়ে তারপরে কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে রাখবো। আর সজনে ডাঁটা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর সরিষা বাটা, মসুরের ডাউল, এগুলো দিয়ে রান্না করলে, মাখাই দিয়ে রান্না করলে এত মজা লাগে। তো এইভাবে আর কি সবগুলোই যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ একা যেহেতু সবগুলোই আমাকে খোসা ছাড়াতে হবে। এরকম করে নিলে ছোট ছোট পিস পিস করে আগে নিলে তারপরে দ্রুত খোসা ছাড়ানো যায়। এই যে এইভাবে খোসা ছাড়াই মাঝখানে একটা চিরা দিয়ে নিলে মশলাগুলো ওর মধ্যে ঢুকে আর খাইতেও বেশ মানে মজা লাগে। তো এইভাবেই আর কি প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলো সংসারে একটা সংসার মানেই টুকিটাকি কাজ, টুকিটাকি কথা, টুকিটাকি হাঁড়ি পাতিল, সব কিছু ছোট বড় হাঁড়ি পাতিল, কথাবার্তা, ছোট বড় কথা, সব কিছু মিলেই আসলে সংসার। আর এটাই হলো আমার সংসার। তো এই যে আমার রান্না সব কিছু একদম পরিপাটি করে সকাল থেকে একদম দুপুর অবধি পর্যন্ত সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন শুধু রান্না করব। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আর আমার ব্লগগুলো ভালো লাগলে শেয়ার করে আমার চ্যানেলটা পাশে থাকবে।